বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো বিএনপি ছাত্র দলের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। এরপর আপনাদের জানাবো সাদপন্থীদের ধৈর্য ধরতে বললেও কথা রাখেনি, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ আপনাদের জানিয়ে দিব অক্ষত হাসিনার জাতির পিতা ৭ মার্চ বাঙালির জাতীয়তা পঞ্চদশ সংশোধনী অবৈধ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ছাত্র দলের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির একাংশ ও ছাত্র দলের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হামলা ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নেতাকর্মী ও পথচারী সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হাজীগঞ্জ বাজারে এই সংঘর্ষ হয় প্রায় 2 ঘন্টা ব্যাপী। থেমে থেমে সংঘর্ষের পর সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হাজীগঞ্জ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করে উপজেলা ও পৌরসভা ছাত্র দল। দুপুর থেকে হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত মিছিলে তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের স্লোগান দেয়। এরপর বেলা 2:30টার দিকে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্র দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে হাজীগঞ্জ বাজারে বিজয় মিছিল বের করে বিএনপির একাংশ। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থনে এই বিজয় মিছিলের আয়োজন করে তার সমর্থীরা। দুই পক্ষের এই মিছিলকে কেন্দ্র করে বাজারে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে ইট, পাটকেল ও কাচের বোতল ছুড়ে মারে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের নেতাকর্মী ও পথচারী সহ অর্ধশতাধিক আহত ব্যক্তি হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে প্রায় 2 ঘন্টা ব্যাপী থেমে থেমে ও দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হামলা ও সংঘর্ষের ঘটনায় কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তার পশ্চিম দিকে এবং হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হাজীগঞ্জ সেতুর পূর্ব দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পথচারী সহ সাধারণ মানুষকে। তবে এদিন কোনো ধরনের যানবাহন ভাঙচুরের খবর পাওয়া যায়নি। এদিকে সংঘর্ষের জন্য ইঞ্জিনিয়ার মমিনুল হককে দায়ী করে বক্তব্য দেয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান। তিনি সংবাদকর্মীদের বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মমিনুল হকের লোকজন আমাদের বিজয় মিছিলে হামলা করে। এতে আমাদের 15-20 জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমান নামের একজনকে কুমিল্লায় পাঠানো হয়েছে। তিনি বলেন, গতকাল 16 ডিসেম্বর সোমবার তারা বিজয় দিবসের প্রোগ্রাম রেখেছিল। তার জন্য আমরা মঙ্গলবার 17 তারিখ বিজয় মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং প্রশাসনের অনুমতি নিয়ে আজকে মঙ্গলবার বিজয় মিছিল বের করি। কিন্তু তারা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা করে, তাই তারেক রহমানের কাছে এর বিচার চাই। এই বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেন দুলাল বলেন, হাজীগঞ্জ শাহরাস্তিতে বিএনপির কোনো গ্রুপ নেই। গত 5 আগস্টের পূর্বে যারা মিছিল, মিটিং, সভা সমাবেশ করেছে তারা এখন মিছিল মিটিং করেছে। সুতরাং এখানে সবাই এক দলের কোনো বিভক্তি নেই। যারা বিশৃঙ্খল করে তারা বিএনপির কেউ নয়। এদিকে হামলার বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. রহিম পাটোয়ারি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ মঙ্গলবার হাজীগঞ্জ বাজারে বিজয় মিছিল বের করে ছাত্রদল। এই মিছিলটি গতকাল সোমবার হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন সোমবার আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম বিজয় র্যালি থাকার কারণে ছাত্রদল মিছিলটি বের করতে পারেনি। তিনি বলেন, আজকে যখন তারা মিছিল বের করে তখন কিছু দুষ্কৃতিকারী যারা চাঁদাবাজি ও স্ট্যান্ড দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, তারাই হাজীগঞ্জ বাজারে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে ছাত্রদলে মিছিলে হামলা করে। এ সময় তিনি জানান, হাজীগঞ্জ শাহরাস্তিতে বিএনপির কোনো গ্রুপ নেই। গত 17 বছরের নির্যাতন, মামলা, হামলা সহ্য করে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে রাজপথে নেতাকর্মীরা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন বলেন, বিগত সরকারের আমলে আমরা রাজপথে মিটিং, মিছিল করেছি, এখন করে যাচ্ছি, কিন্তু আজকে যারা দলের নাম ভাঙে হাজীগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করতে এসেছিল তারা এতদিন কোথায় ছিল? দলীয় ব্যানারে যাদের শান্ত হবিগঞ্জকে অশান্ত করেছে তারা এই ভাষায় কথা বলছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে 8 জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাজীগঞ্জ থানা ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রয়েছে। সাতপন্থীদের ধৈর্য ধরতে বললেও কথা রাখেনি, বলেছেন হাসনাত আব্দুল্লাহ। মাঝরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্বস্ত ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবাইর পন্থীদের মধ্যে সংঘর্ষে 3 নিহত হয়। এই ঘটনা আগে দুপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত রাতেই সাতপন্থীদের সঙ্গে আলোচনার জন্য টঙ্গী যায়। আলোচনায় সাতপন্থীদের ধৈর্য ধরতে বলেও তারা আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে কাজ করেছে। বুধবার 18 ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের প্রোফাইলে দেওয়া এক
এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সাতপন্থী সমর্থিত সচেতন ছাত্র সমাজের দেওয়া প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি এবং সকাল 10টার মধ্যে মাওলানা সাদ সাহেবের ভিসার জন্য বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার কারণে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাতপন্থীদের সঙ্গে আলোচনার জন্য টঙ্গী যাই। সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন এবং মাওলানা সাদ সাহেবের ভিসা জটিলতা নিরসনে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তারা টঙ্গী ময়দানে জোরার শর্ত দেন এবং 25 তারিখ মাঠ ছাড়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, টঙ্গীতে 3টি বিষয়ে আলোচনা হয়। আলোচনায় আমরা এটাও স্পষ্ট করি, এগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এই বিষয়ে কাকরাইলের মাওলানা জুবাইর সাহেব এবং ওলামায়ে কেরামতের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এরপর এই উদ্দেশ্যে রাত 2টায় কাকরাইলে আলোচনার জন্য যায়। সেখানে মাওলানা মাহফুল হক ও মাওলানা মামুনুল হক সহ আলেমারা উপস্থিত ছিলেন। তবে সেখানে পৌঁছানোর পর সাতপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি। এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। হাসনাত বলেন, কাকরাইলে আলোচনাকালে সেখানে আলেমদের উপস্থিতি আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি আমাদের কোনো কর্তৃপক্ষ নয়। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এমনকি আলোচনার মাঝেও সাতপন্থী ওই মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমার ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক থাকবে না। আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাতপন্থীদের আরও বলেছি কোনোভাবে আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন তা মুছে ফেলবেন। কিন্তু এর আগে এই নির্মম ঘটনা ঘটেছে যা কোনোভাবে কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক বলেন, সকল ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছি। কোনো প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করেছি। তাবলিগ একটি দ্বীনি ও ধর্মীয় ইস্যু, ফলে আমরা মনে করি তাবলিগ সহ ধর্মীয় সব বিষয়াদি উলামায়ে কিরামের মাধ্যমে সুরাহ ও মীমাংসিত হবে। তবে সমগ্র বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার দায়ভার আমাদের প্রত্যেকটি নাগরিকের। দেশের শৃঙ্খলা বজায় রাখতে শান্তিপূর্ণ সমাধান ও অবস্থানের জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করে যাব। অক্ষত হাসিনার জাতির পিতা 7 মার্চ বাঙালির জাতীয়তা পঞ্চদশ সংশোধনী অবৈধ। তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের মূল কাঠামো ঘোষণা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 23 কার্যদিবস শুনানি শেষে জারিকৃত রুল অংশত চূড়ান্ত ঘোষণার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর ডিসিশন বেঞ্চে রায় দেন। রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের মূল কাঠামোর অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হয়েছে। ফলে রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে বিটকারী পক্ষের আইনজীবী। সরকার পক্ষের আইনজীবী রায়টি আপিল বিভাগেও বহাল থাকবে মর্মে অংশবাদ ব্যক্ত করে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানের মূল কাঠামোর অংশ গণ্যকৃত বিষয়টি আপিলে বহাল থাকলে তত্ত্বাবধায়ক সরকারকে কেউ বাতিল করতে পারবে না। তবে শুধু এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রয়েছে এমন দাবি করা যাচ্ছে না। এখন পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে এটি পুনর্বহাল করতে হবে মর্মে অভিমত দিয়েছেন রিটকারীর কৌশলী। রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা হলেও অক্ষত রাখা হয়েছে বহুল বিতর্কিত জাতির পিতা বাঙালি জাতীয়তাবাদী সংক্রান্ত অনুচ্ছেদ 7 মার্চের ভাষণ ও মুজিবনগর সরকার প্রসঙ্গে অক্ষত রাখা হয়েছে। ফলে এই রায়ের পরে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মরহুম পিতা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মানতে হবে। দেশের নাগরিকদের জাতীয় সংসদে বহাল থাকছে সংরক্ষিত 50 নারী আসন। জাতির পিতা 7 মার্চ সহ বহুল বিতর্কিত বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত থাকলেও রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন রিটকারীর সংশ্লিষ্টরা। কারণ 2011 সালের 30 জুন আওয়ামী লীগ সরকার সংশোধনে সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান পঞ্চদশ সংশোধনী আনে। এই সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। আওয়ামী লীগ নিজেদের অধীনে 3টি জাতীয় সংসদ নির্বাচন করে। কথিত এসব নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা তার স্বৈরশাসনকে সুসংহত করেন। কার্যকর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আওয়ামী লীগ পরপর 3বার সরকার গঠন করে। প্রতিদ্বন্দ্বী বিরোধী দলকে মাঠ ছাড়া করেন হাসিনা। সংবিধানে নিজের ইসলামিক সংশোধনী এনে এটিকে ব্যবহার করেন ক্ষমতা চিরস্থায়ী করার দলিল হিসাবে। অভূত গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট উৎখাত হয়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। পরবর্তী পরিস্থিতিতে দীর্ঘ চূড়ান্ত শুনানির পর উপরোক্ত রায় দেন হাইকোর্ট। ডাক্তার বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিকের পক্ষে কৌশলী শরীফ ভাই সাংবাদিকদের বলেন, আমরা পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ বাতিল চেয়েছিলাম। আদালত বেশ কয়েকটি ধারা বাতিল করলেও অন্যগুলো বাতিল করেননি। আদালত বলেছেন বাকিগুলোর বৈধতা তিনিও দিচ্ছেন না, ভবিষ্যতেও সেগুলো সংশোধনের জন্য রেখে দেওয়া হয়েছে। ভবিষ্যৎ সংসদ জাতির প্রয়োজন অনুযায়ী সেগুলো রাখতে পারে অথবা বাতিল করতে পারে। আইনজীবী শরীফ ভুইয়া বলেন, আদালত বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের মূল কাঠামোর একটি অংশ। যেহেতু নির্বাচন গণতন্ত্র বাংলাদেশের সংবিধানের মূল কাঠামো, সেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচন ও গণতন্ত্রকে সুসংহত করেছে। সেহেতু এটি সংবিধানের মূল একটি কাঠামো। এটি একটি ঐতিহাসিক রায়। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।